একটা স্বস্তির খবর মিলেছে। বিপিএল নিয়ে যে অনিশ্চয়তা ছিল ২৬ তারিখ থেকে বিপিএলটা শুরু হবে কিনা, সেটা ২৬ তারিখের থেকেই শুরু হচ্ছে। ২৬শে ডিসেম্বর থেকে সিলেট পর্বতে এবারে বিপিএল শুরু হচ্ছে, বিসিবি সেটা নিশ্চিত করেছে। তবে তারপরও বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা থাকে, অনেক রকম কথা থাকে। যেমন কথা চলছে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম বিভাগ ক্রিকেট শুরু হয়ে গিয়েছিল। সেখানে ২০টা দল অংশগ্রহণ করার কথা ছিল, ১২টা দল করেছে, বাকিরা করেনি। এই অবস্থায় অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং তৃতীয় বিভাগ ক্রিকেট তো আছেই। সেসব কিছু নিয়ে আমাদের আজকে স্যাটারডে স্পোর্টসে কথা বলতে চাই। আমাদের আজকের ট্যাগলাইন হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ওয়াক ওভার নাকি ওয়েক আপ কল নাকি, আমরা সেটা নিয়ে আসলে কথা বলতে চাই। আর এই বিষয়টা নিজে সব থেকে ভালো কথা বলতে পারবেন শুধু দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যিনি আছেন, এখন বিসিবি ডিরেক্টর হিসেবে আছেন, একই সঙ্গে সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আদনান রহমান দীপন ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ হওয়ার জন্য। এই স্টুডিওতে এইভাবে আপনি পরিচালক হওয়ার পর প্রথমবার পেলাম, এই জন্য। আরেকজন আমাদের গতদিন আপনারা দর্শক কথা বলবেন, সেটা বাংলাদেশের ক্রিকেটের যে হিস্ট্রিটা 4 বলে 92 বা 7 বলে যে ছেলেটা 67 রান দিয়ে নিষিদ্ধ হয়েছিল, তো তাসনিম হাসান আমাদের সঙ্গে আছেন। তাসনিম, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন সজীব, সেই জায়গাটায় আমরা কথা বলার চেষ্টা করব, তার সঙ্গেও বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে যায়। সুজন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলবো, আপনার কাছেও আসবো। তার আগে দীপন ভাইকে দিয়ে শুরু করি। আপনি নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট নিয়ে আরও অনেক কিছু বলার আপনি অপেক্ষায় আছেন। দীপন ভাই, যেটা নিয়ে কথা আসি, আমরা যেটা বললাম ঢাকা প্রিমিয়ার লিগ, দুটা পয়েন্ট আবার। ওয়াক ওভার কেন বলছি? ওয়াক ওভারের মধ্য দিয়ে যাচ্ছে 8টা দল, আপনার ওয়াক ওভার দিয়েছে, আপনাদের রেলিগেশন করে দিয়েছেন, তাদেরকে রেলিগেটেড করে দিয়েছেন। এবং একই সঙ্গে যদি বলি যে ওয়েক আপ কল কিনা, ওয়েক আপ কলের বিস্তৃতিটা নিয়ে আমরা অনেক আলোচনা করবো। ঢাকা প্রিমিয়ার লিগ কি নতুন করে ভাবার আছে কিনা, নতুন করে জায়গা আছে কিনা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবু যদি বলেন যে ঢাকা প্রিমিয়ার লিগটা আসলে কোন জায়গায় রাখছেন, খেলা কবে শুরু হবে? ধন্যবাদ যমুনা টিভিকে। আমি বোর্ড পরিচালক সিসিডিএমের চেয়ারম্যান হওয়ার প্রথম আমন্ত্রিত। থ্যাংক ইউ যমুনা। আপনার প্রশ্নটা হলো ওয়াকআপ, এটা প্রিমিয়ার না, আমরা শুরু করেছি ফার্স্ট ডিভিশন থেকে। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন লিগের 20টা টিমের মধ্যে 8টা টিম খেলেনি। বাইলজ অনুযায়ী একটু আমি ক্লিয়ার করতে চাচ্ছি এই জিনিসটা। অনেক জায়গায় অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে আমরা নতুন বোর্ড এসে নতুন সিস্টেমে ওদেরকে 8টা টিমকে রেলিগেশন করে দিচ্ছে। ইট ইজ এ রং ইনফরমেশন। বিকজ আমরা যে প্রেস লিস্টটা দিয়েছি এটা তো ক্লিয়ার যে কোনো টিম লিগে যদি পার্টিসিপেট করে না, এটা কিন্তু লাস্ট 10, 15, 18 বছরের পুরনো বাইলস এবং প্লেইং কন্ডিশনে আছে, এটা নতুন কিছু না। আমি এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলছি এবং প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি এবং ক্লাব অর্গানাইজার উদ্দেশ্যে বলছি যে বারবার অনেকে বলছে যে এই আমরা নতুন করে বোর্ড এসে নতুন করে এটা রুলস করে আমরা করেছি, না, এটা রং, টোটালি রং। বিকজ আমরা প্রেস রিলিজে ক্লিয়ার করে দিয়েছি যেটা বায়োলজ এবং প্লেইং কন্ডিশন, এটা অনেক পুরনো আইন এবং এটা অনেক বছর ধরে আছে। কোনো টিম যদি পার্টিসিপেট না করে এটা ওয়াকওভার হয়ে যাবে, সেই হিসেবে 8টা টিম ওয়াকওভার। এখন প্রশ্নটা আপনার দ্বিতীয় ছিল যে কি, প্রশ্নটা কী ছিল আপনার দ্বিতীয় সেকেন্ড? ওয়েক আপ কল নাকি, মানে নতুন করে ভাবার আছে কিনা? নতুন করে ভাবার বলতে দেখেন, আজ সিসিডিএম চেয়ারম্যান, একজন সিসিডিএম হলো ক্রিকেট বোর্ডের একটা সাব কমিটি। বোর্ড চিন্তাভাবনা করছে, একদম করছে না এটা না, যে এইভাবে হয় না বা এইভাবে চলতে পারে না। ক্রিকেটকে বাঁচাতে হলে খেলোয়াড়দেরকে কারণ খেলোয়াড় যদি খেলতেই না পারে, একটা ক্লাব বলেন বোর্ড বলেন কোনোটারই কোনো মূল্য নেই। তো আমরা এখন চিন্তা ভাবনা করছি, আমরা অনেকভাবে চেষ্টা করেছি, আপনারা জানেন যে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আসেন খেলেন, কিন্তু খেলছে না। তো আমাদের তো অল্টারনেটিভ চিন্তা করতে হবে। আমাদের 24 ডিসেম্বর বোর্ডের মিটিং আছে। আমরা এখন চিন্তা ভাবনা করছি, আমাকে সিসিডিএম থেকে প্রেসিডেন্ট সাহেব বলেছে একটা প্রপোজাল দিতে কিভাবে এটাকে অন্যভাবে করা যায়, প্লেয়ারদেরকে ইনভলভ করে কোনো টুর্নামেন্ট অথবা কোনো লিগ বা অন্য কিছু, লিগ তো আর হবে না, টুর্নামেন্ট বা অন্য কিছু করা যায় কিনা, এই পর্যায়ে আমরা আছি। সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে সেটা আসলে কিভাবে হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনকে আলাদা টুর্নামেন্ট করবেন? দেখুন, এটা নিয়ে আসলে আমরা নিজেরাও খুব একটা বাজে পজিশনে সিসিডিএম পড়ে গেছে। যেমন ধরেন, যদি আমরা 3টা লিগ কিনে 3 রকম টুর্নামেন্ট করি, 3টা লিগ না 4টা লিগ হবে, যেহেতু এইভাবে চলতে থাকে। আমরা আশা করি যে প্রিমিয়ারও কতখানি সুবিধা করতে পারবো আমরা, এখন আমরা নিজেরা কনফিডেন্সটা ওইভাবে পাচ্ছি না। তো
এখন যদি 4টা লিগই করতে হয় অনেকগুলি খেলোয়াড়, তো আমি তো একটা বা 2টা টুর্নামেন্ট করে শেষ করতে পারবো না, আমাকে পার্ট করতে হবে। পার্ট করতে গেলেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা যেরকম ধরেন ক্লাব থেকে বলছে, কিছু প্লেয়াররা ডিমান্ড করছে যে 8টা টিমের প্লেয়াররা খেলেনি তাদেরকে দিয়ে, আমি ফার্স্ট ডিভিশনটা একটা করে আসছি, ফার্স্ট ডিভিশন থেকে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করতে হবে। আমরা তো কনফার্ম হচ্ছি না যে কতগুলি প্লেয়ার যে 8টা টিমে খেলতে পারছে না, কতগুলি, কারণ যদি ট্রান্সফার নিত বুঝলাম যে এই টিমগুলিতে ট্রান্সফার করেছে এতগুলি প্লেয়ার, এদেরকে নিয়ে আমি টুর্নামেন্ট করব। প্লেয়ার তো আপনার 2200, ধরেন এখন খেলছে হয়তো 150, 200 বা 250, তো 2000, 2500 প্লেয়ারকে আমরা কীভাবে অ্যাকোমোডেট করব, এটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। এখন যদি পার্ট করেও করি, কারা ফার্স্ট ডিভিশনে, যেমন অনেকে বলছে যে যারা টোকেন তুলেছে তাদেরকে নিয়ে করতে হবে। থার্ড ডিভিশনে একটা প্লেয়ারও কিন্তু টোকেন তুলেছে ফার্স্ট ডিভিশনে খেলার জন্য, বাট আমি তো কনফার্ম হতে পারছি না যে সিসিডিএম মেম্বার যে সে কোনো টিমে খেলতো কিনা বা কোনো টিম নিত কিনা। তারপরেও চিন্তা ভাবনা করছি যে যতখানি সিসিডিএমকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ছেলেপেলে যারা আছে, সরি কোঅর্ডিনেটররা আছে, ইনচার্জ আছে, যে দেখো লাস্ট 1-2 বছরে কতজন প্লেয়ার খেলেনি, প্ল্যানটা আমি এভাবে প্রপোজ বোর্ডকে দিতে চাই যে ABCD 4টা ভাগে প্লেয়ারদেরকে করে, এটা ফার্স্ট ডিভিশন, আবারও বলছি ফার্স্ট ডিভিশন, করে কোনোভাবে লিগটা করা যায়, টুর্নামেন্টটা করা যায় কিনা। দ্বিতীয় একটা প্রশ্ন আছে, সম্পূর্ণভাবে ফাইন্যান্সটা তখন বোর্ডকে করতে হবে। বুঝতে পারছি। আমরা আসলে একটু কথা বলতে চাই তাসনিমের সঙ্গে। তাসনিম, গতদিন আমরা আসলে আপনার সঙ্গে কথা বলেছিলাম অনেকগুলো, আপনি 67 রান দেওয়ার পর আপনার পাশে যিনি বসে আছেন, দর্শককে আমি এই জন্যই করছি, যে ক্লাবগুলো নিয়ে সমালোচনা ছিল, নিষিদ্ধ হয়েছিলেন, ফেয়ার ফাইট এসেছিলেন আপনি। না, আমি লালমাটিয়া ছিলেন এবং আপনিও নিষিদ্ধ ছিলেন 2 বছর ওই ঘটনার পর, আমার যতটুকু মনে পড়ে 17 সালের দিকে ঘটনা বলি। আপনি কোন ক্লাবে খেলেছিলেন? ফেয়ার ফাইটার্স লালমাটিয়ার ম্যাচ ছিল? না। কার সঙ্গে? আপনার সঙ্গে ওই 67 রান দিয়েছিলেন যে আপনি? আমারটা ছিল হচ্ছে যে আরেকটা বোর্ডের টিম ছিল আর কি, ওটা ওই বোর্ডের টিম, ওই মুহূর্তে বোর্ডের টিম। তা আপনারা দুইজনে মিল আছে আপনাদের, আপনিও নিষিদ্ধ ছিলেন, উনিও নিষিদ্ধ ছিলেন। তবে দীপন ভাই তো পরিচালক হয়ে গেছেন, আপনি কিন্তু এখনো ওই নিষেধাজ্ঞা নিয়ে আছেন, তাই তো? জি। এটা কি অবস্থা, কতটুকু আগালো, কথাটা হয়েছে নাকি বোর্ডের সঙ্গে? এখন কারোর সাথে আমার এখনো কথা হয় নাই, তবে সিসিডিএম থেকে রাসেল ভাই ফোন দিয়েছিল যে ডিসিপ্লিন কমিটির হচ্ছে যে যিনি প্রধান, ওনার সাথে আমাদের সাথে উনি বসবে আর কি। তো আজকে যেহেতু একটা ছিল আর কি, এই জন্য আর কি আমাদেরকে সময় দেন নাই। তো ওনারা নেক্সট সময় জানাইছে আর কি, যে ওনারা আগামী পরশু দিন আমাদের সাথে বসবে আর কি। কিন্তু আপনি কি এখন স্বপ্ন দেখেন যদি আবার যদি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলা কি আর সম্ভব আপনার পক্ষে? এখন তো অনেকটা গ্যাপ হয়ে গেছে আমার আগে যে ফিটনেস ছিল, যে ফিজিক্স ছিল, তো টোটালি আমার এখন তো নাই আর কি, মানে একদমই জিরোতে চলে আসছে। আর এখন চাইলেও আমি আবার সে আগে জায়গায় ফিরে আসতে পারবো না। যদি আপনার পাশে বোর্ড অন্য হয়, প্রথমত নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটা বার্তা দেওয়া যেতে পারে, সেটা একটা, মানে দীপন ভাই ওদের পাশে দাঁড়ানোর আসলে আমি একটু প্লাস করি। যেমন 2 বছর আমি লালমাটিয়া ক্লাব সাসপেন্ড ছিল, 2 বছর পর যখন সাসপেনশন উইথড্রটা হয়, এখানে ইন্টারেস্টিং জিনিসটা আপনাকে আমি বলি। আজকে যারা আমাদের সিসিডিএমের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের উদ্দেশ্য করে কথাগুলি বলছি আমি আর কি। তারা হয়তো ভুলে গেছে ইতিহাসটা, তারা ইতিহাসটা ভুলে গেছে যে 2 বছর দুটো ক্লাবকে অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি, কিন্তু ক্লিয়ার থাকেন, কোনো অফিসিয়ালি চিঠি দিয়ে আমাদেরকে সাসপেন্ড করা হয়নি। সাডেনলি যখন লিগ শুরু হয় আমাদেরকে মৌখিকভাবে বলে দেওয়া হলো ইউ আর নট পার্টিসিপেট ইন দ্য লিগ, দ্যাটস ইট। আমরা যে আইনের আশ্রয় নেব সেটারও আমাদের কোনো স্কোপ নেই। তখন কোনো সিসিডিএমে কোনো সিস্টেমই ছিল না। দুঃখজনক হলো তখন কিন্তু আমাদের পাশে কোনো ক্লাবকে আমরা পাইনি। এক, দ্বিতীয় 2 বছর পরে ওনারাই আচমকা আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিলেন, সেটাও মৌখিক, নট রিটেন, যে এখন আপনারা খেলতে পারবেন। বাধ্য ছেলের মতন আমরাও খেললাম। এখানে একটু স্লাইট, আমি ওর ব্যাপারটা ক্লিয়ার না। লালমাটিয়া ক্লাবের যখন সাসপেনশনটা হয়, আমি সরি বলে নিচ্ছি, লালমাটিয়া যে 2জন খেলোয়াড়কে সাসপেন্ড করা হয়েছিল, টিমের ক্যাপ্টেন আর বলারকে, তারা কিন্তু লালমাটিয়া ক্লাব যে বছর খেলে সে বছর থেকে 2 বছর পরেই কিন্তু তারা লিগে পার্টিসিপেট করেছে, তারা খেলেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ওরা বলছে বারবার, আমি আবারও বলছি আমি ওনারটা জানি না, অনেস্টলি বলছি আমি জানি না, কিন্তু লালমাটিয়া ক্লাবের 2টা ছেলে কিন্তু খেলেছে।
2 বছর 3 বছর খেলেছে তারা, 2 বছর সরি, আমি যতটুকু আমার, তারপর আমি দেশে বাড়ি চলে গেছি, 2 বছর আমি লাল মাটি নেমে ছিল। ওনার ব্যাপারে কেন সাসপেনশন হয় না এবং উনি কেন খেলতে পারেন, এটার সদুত্তর আমি দিতে পারবো না। এটা হলো আমার সাইড থেকে আমি বলে দিচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা বলছেন, ইয়েস তারা, আমি এখনও বলি তারা ন্যাশনাল হিরো ছিল, সাহস করে প্রতিবাদ করে এত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে যেটা আইসিসি পর্যন্ত টনক নড়েছিল। হয়তো আমরা সাকসেস 100% হতে পারি না, আমার প্লেয়ারগুলি হতে পারে না। আমি আজ সিসিডিএমের চেয়ারম্যানের হিসেবে যতটুকু জানি, আমি আপনার প্রোগ্রাম দেখার পর আমি সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলেছি যে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ঘটনাটা কি। তো উনি বললেন উনি একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন ফাহিম ভাইকে এবং বলছে যেভাবেই হোক এই 2টা ছেলে বা এই 4টা ছেলে যারা সাসপেন্ড ছিল, যারা খেলতে পারেনি, তাদের ব্যাপারে কি দায়িত্ব নেওয়া হয়। তো আমি রিসেন্টলি যতটুকু জানতে পেরেছি যে ডিসিপ্লিন কমিটি ওদেরকে ডেকেছিল আজকে হওয়ার কথা, সামহাও কোনো কারণে হতে পারে না, কারণ একটা ইয়েতে। তবে আমি অ্যাজ এ সিসিডিএম চেয়ারম্যান হিসেবে এটা কোন বলে যেতে পারে এবং এটা বোর্ড পরিচালক হিসেবে আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি এখানে, বিকজ দে আর ন্যাশনাল হিরো আমার চোখে। আগামী 24 তারিখে বোর্ড মিটিং, কে কী করবে না সেটা আমার জানার বিষয় না। অ্যাজ এ পরিচালক হিসাবে আমি অবশ্যই এই 4 জন ছেলের জন্য ফাইট। অবশ্যই আপনাদের তাসলিম তো আপনি খেলেননি তো বোধহয়? না না। আমরা একটু দর্শক কথা বলতে চাই, এই নিয়ে কথা বলেছেন আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সভাপতি, যিনি এখন দায়িত্বে আছেন। এই মুহূর্তে উনি দুবাইতে আছেন। যাওয়ার আগে তাকে প্রশ্ন করা হয়েছিল ওই 2 জনের ব্যাপারে কি ভাবছে ক্রিকেট বোর্ড, একটু তার কথাটা শুনতে চাই। সাহায্য কথাটা শুনতে খারাপ লাগে কেন, মানে ক্রিকেটারদের জন্য তো স্মার্ট, ক্রিকেটের জন্য তো ক্রিকেট বোর্ড। যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো 10 বছর আগের ঘটনা এবং এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের টেলিভিশন চ্যানেলের যিনি আছেন অমিত ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমরা কিভাবে এই সুজনকে কাজে লাগাতে পারি বা সুজন বা আরেকজন যারা আছেন তাদের কাজে লাগাতে পারি। দেখেন, আমাদের এখানে অনেকগুলো আমরা জব ক্রিয়েট করি, এখানে আম্পায়ারিং আছে। আমি জানি না কোন পর্যায়ে সুজনরা এখন ক্রিকেট খেলছে, যদি খেলে তো গ্রেট, না খেললে আম্পায়ারিং বলেন, কোচিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, সব জায়গায় সবসময় তাদের দরজাটা খোলা আছে। আমি খুব খুশি হব যদি আমাদের সাথে এসে দেখা করে বা তারা কোথায় আছে দরকার হলে আমরা গিয়ে তার সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি। এরকম দেশে শত শত সুজন তৈরি হয়েছিল ওই সময়। আমরা আশা করব সেগুলো সেই জায়গাটা থেকে গোড়ায় যে সমস্যাটা ছিল, আম্পায়ারিং সমস্যা, কাউন্সিলর তৈরি করার জন্য ম্যাচ ফিক্সিংয়ের যে সমস্যা, সেগুলো আগে আমরা সমাধান করছি। বাট ক্রিকেটারদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। যেটা বলছিলেন আমিনুল ইসলাম বুলবুল, আসলে এটা সুখবর তাসনিম আর সুজনের জন্য। আসলে তাদের প্রতি ক্রিকেট বোর্ড আসলে নজর রাখতে চায়, এটা অন্তত বুলবুল ভাই স্পষ্ট করে বলে দিয়েছেন। তাসনিম, নিশ্চয়ই আপনাদের ওই মিটিংও এই বিষয়ে আলোচনা করব আমরা, সেটা হবে নিশ্চয়ই। আমরা আসলে ক্রিকেটের আসল বিষয়টা নিয়ে কথা বলছি। এই বিষয়টা আপনি অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সঙ্গে, কেন আম্পায়ারদের এই সমস্যাগুলো হয়েছিল সেটা কথা বলবো। একের সঙ্গে আমাদের সাথে ফারুক সজীব নামে একটা ছেলে আছেন, যিনিও বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট অনেক দিন খেলছেন। সেই সজীব, আপনি আমাকে যদি শুনতে পারেন, আমরা যদি অনলাইনে যুক্ত হবেন। সজীব যেটা বলছিলেন, সিসিডিএম চেয়ারম্যান যে লিগের ব্যবস্থা করবেন, কিন্তু লিগেই কি সব কিছু সমাধান? ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কি অবস্থা আপনি বলেন তো বাংলাদেশের ক্রিকেটটা? আসসালামু আলাইকুম। আসলে যেহেতু আমি আসলে ডোমেস্টিক ক্রিকেট খেলি, আসলে এই জায়গা থেকে আমার বলার অনেক কিছু আছে। আমি যদি বলতে চাই হয়তো বা 1 ঘন্টা আমি এই ক্রিকেট নিয়ে বলতে পারবো, আমার মতো ছোট মানুষ। আর যারা সংগঠক আছে তারা তো আসলে এটা নিয়ে সারাদিনই পড়ে থাকে বা চিন্তা করে, কিন্তু আসলে চিন্তার ফলটা কতটুকু আসলে আমরা রুট লেভেলের ক্রিকেটাররা কেউই পাই না। এটা আসলে আমাদের খুব আফসোসের ব্যাপার আর কি। ক্রিকেটটা আসলে যে জায়গায় আছে, ক্রিকেট বন্ধ হয়ে আছে আজকে আমরা 1-1.5 বছর ধরে কোনো ক্রিকেটের সাথে সংযুক্ত না। মাঠে শুধু আমরা প্র্যাকটিস করতে যাই, প্র্যাকটিস আসলে কদিন করতে পারবো সেটাও আমরা জানি না। কারণ আমাদের মাঠে যদি ক্রিকেট না থাকে তাহলে আসলে আমরা প্র্যাকটিস করে করবোটা কি? আর ক্রিকেট যে ঢাকা লিগের কথা বলা হচ্ছে, যে যারা যেসব ক্লাব খেলছে না তাদেরকে নিয়ে আলাদা কিছু ওনারা চিন্তা করছে, আসলে এটার রোডম্যাপ আমাদেরকে কিছু জানানো হয় নাই। সুদা কোয়াব হোক বা মিডিয়ার সামনে হোক, কোনো কিছুই আসলে আমাদেরকে জানায় না। আমরা আসলে অনিশ্চয়তার মধ্যে আছি। আর ঢাকা লিগ নিয়ে তো অনেক কিছু বলা যায়। আসলে ঢাকা লিগ তো একটা ছেলে পুরোটা বছর পরিশ্রম করে 9টা 11টা 16টা ম্যাচ খেলার জন্য না,
আমাদের বোর্ড আসলে কতটুকু কি কাজ করছে সেটা আমরা জানি না। তো এগুলো আসলে অনেক আক্ষেপের জায়গা আর কি। আমি বলতে গেলে হয়তো বা আমি গোছাই বলতে পারবো না। আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলি 3টা ম্যাচ, ফাইনাল পর্যন্ত যদি কোনো টিম খেলে 5টা থেকে 6টা ম্যাচ খেলবে। আমরা আশা করি বাংলাদেশ থেকে ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো প্লেয়ার হবে। তো ওই জায়গা থেকে আসলে আমরা ম্যাচ খেলি 15 থেকে 20টা পুরো বছরে। আমাদের ডিস্ট্রিক্ট লিগ নাই, ডিস্ট্রিক্ট থেকে তো কাউন্সিলর আছে। আমাদের বোর্ড কি কখনো কোয়েশ্চেন করছে যার যার ডিস্ট্রিক্ট থেকে লিগ হয় কিনা? এটা কোনো জবাবদিহিতার আওতায় আছে? আর ঢাকা লিগ যারা খেলবে এগুলো ক্লাব খেলবে, ক্লাবদেরকে গ্রহণযোগ্যতায় আনা হবে কি হবে না সেটা বোর্ড ভালো জানবে। ডিস্ট্রিক্ট লিগ গুলা খেলবে কি? ডিস্ট্রিক্ট লিগ গুলো তো ক্লাব খেলবে। আমাদের স্ট্রাকচারটা কি? আমরা 15-20টা একটা ম্যাচ, ঢাকা লিগ যেভাবে চলে এটা আসলে মনে হয় দায় সারা লিগ, 1.5 মাসের মধ্যে লিগ শেষ। একটা প্লেয়ার যদি ইনজুর্ড হয়, ঠিক আছে, তার আসলে রিকভারি করার কোনো সময় নেই। ডাক্তার ফিজিওর কাছে গেলেই বলে মানে 2 সপ্তাহ রেস্ট। তো তার তো পুরো বছরটাই শেষ। এই অনিশ্চয়তার ক্রিকেট কিভাবে? এজ লেভেল থেকে ডিরেক্ট ন্যাশনাল টিমে নিয়ে যান আপনারা, এটা ক্লাব ক্রিকেট বন্ধ করে দেন। একটা সাডেন একটা নিয়ম হওয়া উচিত যে বাংলাদেশে 20 বছরের পর আর ক্রিকেট খেলার দরকার নেই। ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলবে আর কেউ খেলবে না। আমরা আমি তো আসলে বুঝতে একটা পেরেছি সজীব, অনিশ্চয়তার আপনি আমার মধ্যে সঙ্গে আছি। থাকবেন। দীপন ভাই, যে কথাগুলো আপনি তো দীর্ঘদিন এই সমস্যাগুলো জানেন, যে ওরা বলতেছে ঢাকা প্রিমিয়ার লিগ নেয় থাক একটা মাস, একটা ছেলে 15-16টা ম্যাচ দিয়ে হবে। আপনারা কি, বুলবুল ভাই যেহেতু আছেন, উনি এগুলো নিয়ে অনেক বেশি কথা বলেন আমাদের আমি সব জায়গায়। আমি উত্তর দিচ্ছি। অনেক দুঃখের কথাও বলেছে, আমি অনেক ছোট, কষ্টটা স্বাভাবিক। একটা ছেলে সারা বছর প্র্যাকটিসটা করে মাত্র 11টা ম্যাচ খেলার জন্য ম্যাক্সিমাম, ঢাকা লিগ নিয়ে বলছি আমি। আমরা এসেছি মাত্র 2 মাস বোর্ডে, আমরা অনেকগুলি ম্যাসিভ প্ল্যান নিয়ে আসছি। আমাদের বোর্ড প্রেসিডেন্ট সাহেব কিন্তু অনেকবার বলেছে যে ক্রিকেটটাকে আমি তৃণমূল পর্যায়ে ছড়াই দিতে চাই। আমরা বোর্ড 2টা মিটিং করেছি এই পর্যন্ত, 3টা মিটিংয়ের মধ্যেই আমরা অনেক ম্যাসিভ প্ল্যানে গেছি। দেখেন, সবথেকে ইন্টারেস্টিং স্টোরি আপনাকে একটু শুরু করি। প্লেয়ারদের প্রবলেমটার আগে আমি আপনাকে বলি, একটা জায়গায় যে আপনি লিগ করবেন আউটসাইড দ্য ঢাকা, আপনি ঢাকারটাই আসেন, আপনার মাঠ কয়টা? মাঠ নেই। ছেলেটা খেলবে কোথায়? আপনি যে খেলা বাড়াবেন, আপনি যে আপনার লিগগুলি শেষ করবেন, নাই। আই এম রিয়েলি সারপ্রাইজড বিকজ বেশ কিছু বছর আমি অনেকে আমাকে বলছে, আমি শুনছি আপনাদের টিভির মাধ্যমেই, যে নতুন 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর উনি আমেরিকার থেকে এসে নেতা হয়ে বোর্ড ডাইরেক্টর হয়ে গেছে। আমি 40 বছর এই অঙ্গনে, 40 ইয়ার্স, আমি গ্যারান্টি দিয়ে বলছি। দেখেন, তার মানে নিষিদ্ধ হয়েছিলেন এই প্রতিবাদ করতে। আমি প্রতিবাদ করে 2 বছর নিষিদ্ধ ছিলাম। আমার ওই বছর 100% আমার ক্লাব, যারা এসব বলছে তারা এই সময় বোর্ড ডিরেক্টর, তারা তখন বোর্ড ডিরেক্টর, আর আপনি নিষিদ্ধ। আমি নিষিদ্ধ। এবং আমি তাদের কাছে প্রশ্ন করি যে তারা আজকে বলছে যে আমরা ফেল করেছি, আমরা ক্রিকেটটা চালাতে পারছি না। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটা মাঠ বাড়াতে পারেননি? আপনারা একটা বলের ব্যবস্থা করতে পারেননি? আপনারা 6 কোটি 7 কোটির দেখা দিয়ে ইনডোর বানিয়েছেন, যেটা টোটালি ব্যাড ইনভেস্টমেন্ট ফর দ্য ক্রিকেট। কোথায় আপনারা ছেলেদেরকে খেলার ব্যবস্থা করেন? আপনারা তো ফিনান্স থেকে টাকা দিয়েছিলেন, আমরা ফিনান্স মানে আগের বোর্ড, তারাই তো ফিনান্স থেকে দিয়েছে। এবং যারা আজকে অনেক বড় বড় কথা বলছে জাতির উদ্দেশ্যে, জাতি বলে তাদের সাথে, তারা কেন গত 15 বছর 16 বছর একটা ছেলেকে 11টা ম্যাচের জায়গায় 15টা ম্যাচ করতে পারেনি? ব্যর্থতাটা কি আমাদের না? ব্যর্থতা আমরা 2 বছর যাচ্ছি, আমরা ম্যাসিভ প্রোগ্রামে গেছি। আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমার একজন পরিচালক ঘুরছে, 2জন পরিচালক ঘুরছে, আমরা ঘুরছি যে কীভাবে মাঠটাকে আমরা রেডি করব, কীভাবে ছেলেগুলোকে আমরা এমনও ডিস্ট্রিক্টে গেছি। আজকে বলছে যে ঢাকার ক্লাবগুলি ছাড়া, অবশ্যই আমি রেসপেক্ট করেছি, আমি নিজে ক্লাবের লোক, যে ঢাকার ক্লাবগুলি ছাড়া প্লেয়ার তৈরি হয় না। সারা বাংলাদেশে যে আপনি খেলবেন, খেলার মাঠগুলি কোথায়? গ্রাউন্ডসে আপনি দেখেন লাস্ট 15 to 17 ইয়ার গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস মিলে আপনি ঢাকাতে তো একটা ভালো ইনডোর নাই। ঢাকা একটা ভালো ইনডোর তো দূরের কথা, আমি তো বলছি 15 থেকে 17 বছর আপনারা বোর্ড চালিয়েছেন। এই পরিচালক ঘুরিয়ে ফিরিয়ে এরাই এসছে। আজকে তারা আমাদের বিরুদ্ধে আমরা অবৈধ বোর্ড চালাচ্ছি, আমরা অবৈধ অত কিছু। তারপরে সিসিটিএমের কোঅর্ডিনেটর পদেও দেখেছিলাম অনেককে সিসিডিএম কোঅর্ডিনেটর পথে দেখেছি, অনেককে দেখেছি সিসিডিএম চালাতে। কোথায় ছিল তখন? তারা কি একবারও চেষ্টা করেছে? আমরা তো ক্যালেন্ডারটা
দোষ হয়ে গেল যে আমরা ফার্স্ট ডিভিশন থেকে শুরু করেছি, নাহলে আমরা খেলতাম থার্ড ডিভিশন থেকে, এরকম কথা উঠছে। কিন্তু প্রশ্নটা হলো আমরা তো ছেলেদেরকে খেলাটা বাড়ানোর জন্য চেষ্টা করছি, আমাদের তো অনেকগুলি প্ল্যান ছিল। দীপন ভাই, আপনার আরও প্রশ্ন, তার আগে বিরতি নিব। তো কিন্তু এই জায়গায় প্রশ্নটা আছে, আপনার নামে অনেক মিছিল হচ্ছে এখন, বুলবুল ভাইয়ের নামে হচ্ছে বা ফারুক আহমেদের নামে হচ্ছে। বিসিবিতে সব থেকে বড় কথা উঠেছিল আইএচ মল্লিকদের যে বোর্ডটা গেল, তাদের নামে কোনো স্লোগান নাই কেন? মানে বিসিবির গত 15-16 বছর আর্থিক দুর্নীতি নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কেন আপনারা নিশ্চুপ? বোর্ডে এসেও আপনারা এখন পর্যন্ত কোনো কিছু বলেননি যে দুর্নীতিটা হয়েছে কিনা। বাইরে যারা মিছিল করছে তাদের প্ল্যাকার্ডে তাদের নাম নেই, দুর্নীতির কথা নেই 16 বছরে, তারা এখন বিভিন্ন রকম কথা বলছে। আপনারাও কেন মুখে কুলু পাকে? আপনাদের কোনো সমঝোতা হয়ে গেছে নাকি তাদের সাথে? আমরা বিরতি নিয়ে কথা বলবো, আমাদের সাথে তাসনিমও কথা বলবেন, আপনি একটু নিশ্চয় আপনার অবস্থানও পরিষ্কার করার চেষ্টা করবেন। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে কথা বলবো। আমরা ঢাকা প্রিমিয়ার লিগে ওয়াক ওভার নাকি ওয়েক আপ কল সেটা নিয়ে কথা বলছি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1400-1500 ক্রিকেটার আসলে ভয়ঙ্কর ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তারা ক্রিকেট খেলবেন কিনা। বিসিবির বাইরে মিছিল হচ্ছে, বিসিবির ভিতরে পরিচালকরা আছেন, আবার কেউ বাইরে অপেক্ষায় আছেন। এই যে অবস্থা, নির্বাচন হলেই তারা আবার পরিচালক হয়ে আসবেন, বিসিবিটা নেবেন। এখানেই আমাদের কথা যে যে কেউ যে কোনো জায়গায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিকেট কেন থাকছে না মাঠে? দীপন ভাই, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আজকে যে মিছিল হচ্ছে, প্লাকার্ড আসছে, যে দীপন বহিষ্কার হয়েছিল তার নাম প্লাকার্ডে, যে 16 বছর যারা দুর্নীতি করলেন, বাংলাদেশের ক্রিকেটকে এই জায়গায় নিয়ে গেলেন, ক্লাব ক্রিকেটকে ধ্বংস করেছেন, তাদের নাম কোথাও নাই। মানে এটা আপনি 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 আমেরিকা থেকে এসেছেন, দ্যাটস ট্রু, সত্য। আপনাকে অবাক করে না? আমাকে অবাক করে কি, দেখেন, আমেরিকা থেকে আসি, জীবিকার চাহিদায় আমেরিকায় চলে গেছি, সেটা অন্য প্রসঙ্গ। আমি যখন ফিরে আসি অনেক স্বপ্ন নিয়ে আসি। যখন 5ই আগস্ট হয়, আমার কোনো ইচ্ছেই ছিল না এদেশে এসে আবার ক্রিকেট ধরার, কারণ বয়সেরও ব্যাপার আছে অর্গানাইজার হিসাবে। আমি যখন দেখলাম যে পোস্টার ব্যানারে ভরে গেছে ঢাকা স্টেডিয়াম, যে দুর্নীতিবাজদেরকে বিদায় করো, দেশে একটা সিস্টেম চেঞ্জ হচ্ছে, খুব আশার আলো নিয়ে বাংলাদেশে আসলাম। ইন্টারেস্টিং স্টোরিটা কি জানেন? সেটাই ইউটার্ন হয়ে গেল। হলো নির্বাচনের পরে চেয়ারের জন্য ফাইট হচ্ছে, এবং যে সহকর্মীরা, যে আন্দোলনকারীরা বা যে দলেরই ব্যানার নিয়ে করুক, সরি টু আমার দলেরটা বলাটা ঠিক হয়নি, করুক, তারাই এখন দুর্নীতিবাজের সাথে। যারা গত 15 থেকে 17, বিশেষ করে লাস্ট 3টা ক্রিকেট ইলেকশন, তাদের সাথে কি দুবাই কানেকশন আছে আগে? দুবাই কালেকশন আমি আসলে ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু প্রশ্নটা আমার এই জন্যই, কি হইলটা কি, যে কারণটা কি? এর মধ্যে আপনি একটা প্রশ্ন করেছেন যে আমরা কেন চুপ করে আছি। ইয়েস, আমার প্রশ্নটা এখানে। মানে আমার সন্দেহ আপনাদেরও হয়, আপনারা কি সমঝোতা করে এসেছেন নাকি? আমরা যে আপনাদেরকে এনে দিল, আপনারা বিসিবির 15 বছরের দুর্নীতি বলবেন না, দুদককে আনার দরকার নেই? এখন দেখেন, ফারুক ভাই কিংবা আমার এগেনস্টে পোস্টার ব্যানারিং বা বুলবুলের বিরুদ্ধে হচ্ছে, কেন হচ্ছে? ফারুকের বিরুদ্ধে হচ্ছে, ফারুক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছি, বুলবুল এখন বোর্ড প্রেসিডেন্ট। এইটাই হচ্ছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। একেবারে যে এই বোর্ড চুপ করে বসে আছে, এটা একটা ভুল ধারণা সবার। বোর্ড কিন্তু গুছাচ্ছে, বোর্ড কিন্তু যাচ্ছে, বোর্ড ইন্টারনাল অডিট শুরু হয়ে গেছে। বোর্ড কারণ হুটহাট করে আমরা কিছু করতে চাচ্ছি না, বিকজ আবার সময়ও নিচ্ছি না। আপনাদের সিএফও আসা, আমাদের সিএফও আমরা করছি, আমরা এইচআর পলিসি অলরেডি দাঁড় করিয়ে ফেলেছি, ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে পেপারও চলে আসবে। এগুলো একটা সাইড, কিন্তু দুর্নীতির ব্যাপারে দেখুন, বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, উনি কিন্তু লাস্ট একটা প্রেস কনফারেন্সে বলেছেন 0 টলারেন্স ফর দুর্নীতি। আমরা আশার আলো দেখছি আবার। এবং আপনি কাদের নাম প্রকাশ করবেন? এই 15-16 বছর বিসিবিতে নাজমুল হাসান পাপনের বাম হাত ডান হাত যারা ছিলেন, আসলে তারাই তো এখন দেখা যাচ্ছে যে আবার বোর্ডে আসার জন্য মিছিল, তাদের অধিকাংশ লোক আর কি, হ্যাঁ, তারাই বলছেন এটা। কিন্তু তারা বলেনি 15 বছর আমরা কিছু করতে পারিনি, তাদের চোখের সামনে ঘটনা ঘটেছে, চোখের সামনে ফিন্যান্সে ঘটনা ঘটেছে, ক্লাবগুলোর দুর্নীতি হয়েছে, তারা সেসব ক্লাব নিয়ে মানে বাণিজ্য করেছেন। মানে তাহলে আপনি তাদের বিরুদ্ধে কিভাবে বলবেন? তাহলে তো আপনি ভবিষ্যতে আসতে পারবেন না। ভবিষ্যতে আসতে পারবো না, ভবিষ্যতে থাকো, কিন্তু যারা করছে তাদের কাছে আবার প্রশ্ন,
যে তোমরা গ্রুপ করে করছো, মিছিল মিটিং করছো, দীপনের গালে জুতা মারো তালে তালে, কিংবা ফারুক একটা বাজে লোক, ফারুক এই করেছে, বুলবুল এই করেছে, কাদের সাথে করছো তোমরা? তাহলে তোমরা 5ই আগস্টের পরে কি রোল ছিল তোমাদের? কেন তাহলে তোমরা পোস্টার টাঙিয়েছিলে সারা ক্রিকেট বোর্ডে? এখন যদি তারাই তোমার মিত্র হয়ে থাকে, প্রশ্ন উঠতে পারে যে দুর্নীতি এখনো প্রমাণ হয় নাই। আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে হানা দিয়েছে, আমি আপনি আনিনি। আপনারা তো সেটা বন্ধ করে রেখেছেন, এখন আর আসতে দেন না। আমরা এখনো বন্ধ করে রেখেছি, এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। আমি আবার আসবো আপনার কাছে। আমরা তাসনিম কাছে তানজিম, অনেক দুর্নীতির কথা বলা হচ্ছে, কে কার সঙ্গে আছেন আমরা আসলে জানিও না, বলা যায় না, পেছনে হাতে হয়তো সবাই এক। কিন্তু আপনার কি মনে হয় ক্রিকেট ডেভেলপ করার জন্য আসলে কি কি করা উচিত? আসলে ক্রিকেটটা ভালো করতে হলে প্রথমে আপনার হচ্ছে যে মানে ভালো খেলার জন্য আপনার মাঠ তো দরকারই, এবং মাঠের চারিপাশে যেগুলো দরকার, কমিটি, আম্পায়ার, তারপরে হচ্ছে যে আপনার প্লেয়ার, আর তারপরে পরিবেশ, এগুলো খুবই দরকার আর কি। এখন তো আম্পায়ারিং ঠিক হয়ে গেছে বলা যায় মোটামুটি। এখন আম্পায়ারিং ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো, এখন অনেক ভালো খেলা হয় শুনি আর কি। আর হচ্ছে আপনার কিছু কিছু আছে যারা আপনার এখন ক্রিকেটটাকে খেলতে দিচ্ছে না, মাঠে গড়াইতে দিচ্ছে না বল। এদের তো আগে তো যখন ছিল আর কি বিগত বোর্ড, তারা তো সুবিধা নিয়ে সব সময় খেলতো। আমরা যারা মানে ক্রিকেট এক সময় খেলতাম, যখন আমরা এটার মানে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি সেই সময়কার কথা, যে তারা আম্পায়ারের একটা হাত করে তারা অনায়াসে ম্যাচ জিতে যেত আর কি। একজন ভালো ক্রিকেটার তার কোনো কিছুই সে দেখাতে পারতো না, না বোলিং, না ব্যাটিং, না অন্য কোনো কিছু। বুঝতে পারছি। আমাদের সাথে সজীব আছে, একটু সজীবের সাথে একটু কথা বলতে চাই। সজীব, অনেক কষ্ট দুঃখ আপনার আছে, আপনি যদি শুনতে পারেন কিন্তু একটু বলবেন, মানে সলিউশন, যেহেতু সিসিটিএম চেয়ারম্যান এখানে আছেন, সব যে হবে তা না, একটু বলবেন আসলে কি, আপনি তো মাঠে ক্রিকেটটা খেলেন, আসলে কি করা যায় ভালো করার জন্য? ক্রিকেট ভালো করার জন্য তো আসলে ওনার ক্রিকেট প্রেমী সংগঠকের থেকে বড় কথা হচ্ছে ক্রিকেট প্রেমী, ওনারা খুব ভালো জানে আসলে ক্রিকেট কিভাবে ভালো হবে। এখন ওনাদের সদ ইচ্ছা আছে কিনা সেটা নিয়ে হচ্ছে আমাদের সবার প্রশ্ন আর কি। কারণ গ্রামে গঞ্জে ট্যাপ-টেনিসেও এখন অনেক ভালো খেলা হয়, আমরা ফেসবুকের থ্রুতে দেখি, কিন্তু আসলে ক্রিকেট বলে যেটা স্বীকৃত ক্রিকেট, ওইটা মাঠে গড়ায় না। ওইখানেও তো আসলে কেউ অর্গানাইজ করে বা কেউ সংগঠক হয়, কেউ টিমগুলা একসাথে করে খেলে, ওইখানেও পেমেন্টের কিছু ব্যাপার থাকে, ওদেরকেও আনার কোনো জায়গা থাকে না। আমি যদি আসলে এক্সাম্পল দিয়ে বলি, আমি গাজীপুরের একটা উদাহরণ দিয়ে বলি, গাজীপুরে গত 13 বছর ধরে কোনো লিগ হয় না, ডিস্ট্রিক্ট লিগ হয় না। মাঠ আছে, স্যার যেহেতু বলছে মাঠের সংকট, প্রত্যেকটা জেলায় আমার যতটুকু আইডিয়া যে জেলা স্টেডিয়াম আছে, সেগুলো ক্রিকেট, ফুটবল সব ইভেন্টের জন্যই ব্যবহার হয়, সবগুলোর জন্য স্লট থাকে। আসলে এখানে ওনাদের সদ ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে কথা। আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামে গত কয়েক বছর ধরে কন্টিনিউস লিগ হয়েছে। আপনি ঢাকার ক্রিকেটের যদি স্ট্রাকচার দেখেন বা লিডার বোর্ডে দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে চট্টগ্রামের, শুধুমাত্র লিগ হওয়ার কারণে। আর গত 2 বছর ধরে লিগ হচ্ছে না, যে আমাদের প্রতিযোগ যে চলে গেল, তার বদলতে বা সৌভাগ্য হয়তো বা আমাদের জন্য কপাল পুড়ছে আর কি, আমাদের লিগ হচ্ছে না। ঠিক আছে, এটার আসলে দায়ভার চিটাগং থেকেও তো হয়তো বা কেউ কাউন্সিলর হয়েছে, তাকে হয়তো বা বোর্ড থেকে প্রশ্ন করা উচিত যে কন্টিনিউস যে লিগটা হচ্ছিল ওই লিগটা কেন বন্ধ হয়ে গেছে। এছাড়াও যদি আমি ঢাকা লিগ স্যার যদি চায়, 1 বছর হয়তো বা ফার্স্ট ডিভিশনের সাথে টি-20 হয়েছিল, আর বাকি কোনো ডিভিশনে টি-20 হয় না। ঠিক আছে, আপনারা যদি দেখেন যে ফার্স্ট ডিভিশন থেকে কয়টা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের প্লেয়াররা কিন্তু আসলে এই ঢাকা লিগ ছাড়া ব্যতীত কিন্তু আর কোনো খেলা নাই তাদের কাছে এটাই সম্বল। একটা ছেলে প্র্যাকটিস করে, আর যে অনেকে বলে অনেক টাকা পায়, আসলে কষ্টের কথা বলতে গেলে কি, একটা ব্যাট কিনতে গেলে 50 থেকে 60 হাজার টাকা লাগে সর্বনিম্ন, এখনকার মার্কেটের যে অবস্থা আর কি। ওই জায়গায় আসলে একটা প্লেয়ার কয় টাকা পেমেন্ট পায়, এটা দিয়ে সে ফ্যামিলি কি চালাবে বা ক্রিকেট কি চালাবে, একটা প্লেয়ার প্র্যাকটিসে গেলে কয় টাকা খরচ হয়, ওনারা এটা খুব ভালো করে জানে। ঠিক আছে, তো
তো সংগঠক আসলে আমি কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটা হচ্ছে 100 জন সংগঠক, 100 জন ক্রিকেটার। এর বাইরে আর কোনো ক্রিকেটারও নাই, সংগঠকও নাই। আমরা সংগঠকও তৈরি হইতে দেই না, ক্রিকেটারও তৈরি হইতে দেই না। আমরা এজ লেভেল খেলবো, এজ লেভেল থেকে ডিরেক্ট ন্যাশনাল টিমে খেলবো। এর বাইরে আসলে আমরা কিছু আশা করাটা আমাদের মনে হয় বোকামি। আমাদের আসলে ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। যে জায়গায় কন্টিনিউয়াস লিগ হইতো ওই জায়গায় লিগটা বন্ধ হয়েছে, এটা কার দোষ হয়েছে? আমাদের দোষ। তাহলে কি সজীব, তাহলে কি আগের মানে নাজমুল হাসান পাপনের বোর্ডে ভালো ছিল নাকি? এখন তো আসলে যে কর্মকাণ্ড দেখতেছি তো মনে হয় তো আগেই ভালো ছিল। এক্স্যাক্টলি, আমরা ওই পয়েন্টে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে দীপন ভাই, চারদিকের এমন একটা পরিবেশ ক্রিয়েট করা হচ্ছে কিনা যে এই ন্যারেটিভটা দাঁড় করানো যায় ক্রিকেট বন্ধ করে, যে নাজমুল হাসান পাপনই ভালো ছিলেন আগের, কোনো না কোনোভাবে এইটা সত্যি প্রমাণ করা যায় কিনা এই ন্যারেটিভটা দাঁড় করালে, তাহলে এই ন্যারেটিভ যাতে দাঁড় করাচ্ছেন বা যেই থাকছে, এটা আপনিও থাকতে পারেন, এর পেছনে কারা কাজ করছে, মানে কারা পেছন থেকে বিনিয়োগ করছে, কারা কাজ করছে যে এই ন্যারেটিভ দাঁড় করার জন্য পরিস্থিতি ক্রিয়েট করে যে নাজমুল হাসান পাপনই ভালো ছিলেন। আমরা আসলে ক্রিকেটাররাই মুখে এই কথাটা বলাটা শুরু করে দিয়েছে। যেমন তারা বলছে এই কোয়াপটা আমার না, আরেকটা কোয়াপ তৈরি করতে চান, কারণ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ক্রিকেটারদের ভোট ছিল না কোয়াপে, সেই জন্য তাহলে আরেকটা কোয়াপ তৈরি করতে চান। ঠিক এটা নিয়ে একটু কথা বলবো আমরা, দুই বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছে। আবার দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমরা কথা বলছিলাম ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা প্রিমিয়ার লিগে। আমাদের সঙ্গে আছেন তাসনিম, যিনি একসময় নিষিদ্ধ হয়েছিলেন 2017 সালে ক্রিকেটের প্রতিবাদ করতে গিয়ে, যে ঢাকার প্রিমিয়ার লিগে যা হতো, যে আম্পায়ার ঠিক করে দেওয়া হতো, কে কোন ফার্স্ট ডিভিশনে উঠবে, সেকেন্ড ডিভিশনে উঠবে, থার্ড ডিভিশনে, সব ঠিক করে দেওয়া হতো। সে তাসনিমের কাছে একটু প্রথমে যাই। তাসনিম, মানে একটা সময় শুনতাম যে ক্রিকেটাররা টাকা দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে, আপনাকে অনেক টাকা আয় করতেন, তা তো না, কেন এই কাজগুলো হতো ওই সময়? ওই সময় মানে যারা হচ্ছে আপনার ক্লাব কর্মকর্তা ছিলেন, এরা শুধু একটা জিনিসই চাইতো, 2টা পয়েন্ট। আর কোনো কিছু মানে কোনো প্লেয়ার খেললো, কোন প্লেয়ার খেললো না, কোন প্লেয়ার রান করলো, কোন প্লেয়ার উইকেট পাইলো, এটা তাদের কাছে কোনো ম্যাটার ছিল না। তাদের একটা জিনিস ছিল, তাদের 2টা পয়েন্ট লাগবে যেমনি হোক। এই 2টা পয়েন্ট কারণে তারা দেখা যাচ্ছে একটা আছে কাউন্সিলর পায় আর কি, আর 2টা পয়েন্ট দিয়ে দেবে তো আম্পায়ার অবশ্যই। এটা তাদেরকে ডিল করতো আম্পায়ারের সাথে। আম্পায়ার এরা যেমনি হোক এরা খেলা জিতাই দিত আর কি। তো আমি আমার একটা ম্যাচের একটা হচ্ছে যে স্মরণীয় কথা আছে আমার, যে আমরা একটা ম্যাচে 274 রান করি, না একটা বল ব্যাটে লাগে, না একটা বল কিপারের কাছে যায়। তো আমরা আমি যখন বল করা শুরু করলাম, মানে সেকেন্ড ইনিংসে, মানে বিশ্বাস করবো না, ব্যাটসম্যান বল চোখে দেখে না। তো হঠাৎ করে আম্পায়ার নো ডাকলো আর কি। তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার এটা কিসের নো ডাকলেন? তো বললো ওভার স্টেপ। তো আমার যে আমি জুতা দেখলাম যে জুতার কাঁটা, একটা কাঁটাও দাগের বাইরে যায় নাই। তো আমি আম্পায়ার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা কিসের নো ডাকলেন? তো বললো ওভার স্টেপ। তো বললো যে ওভারে 2টা করে নো ডাকবো, কোনো কথা বলবো না, এসে বল করে চলে যাওয়া। এভাবে হতো। আর আপনারা তো টাকা দিয়েও খেলতেন এরকম মনে আছে। এমন একটা সময় গেছে যে আপনার হচ্ছে যে হয় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলা হচ্ছে, অনেক খেলা হয়েছে, শুনেছি আর কি, যে অনেক প্লেয়ার তারা মানে টাকা দিয়ে তারা হচ্ছে যে ম্যাচ খেলতেছে। তারা হচ্ছে পেমেন্ট পেয়েছে, ঠিক আছে, পেমেন্ট তো মানে পরের কথা, তারা নিজের পকেটের টাকা দিয়ে যে আমি ম্যাচ খেলতে চাই, এমনও মানে ক্রিকেটটা গিয়েছে আর কি। গত 15 বছর ক্রিকেট এরকমই ছিল। এরপরও এই অবস্থা, ক্রিকেটের পরও এই কথাটা ওঠে যে আগেই তো ভালো ছিলাম, ক্রিকেটাররা বলা শুরু করেছে। আপনারই যারা আর কি বন্ধু আশপাশে বা সবাই, বা আপনারাও এই সব কিছু মিলে এই যে ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে, দীপন ভাই, মানে মানে এটা আসলে আপনি কি মনে করেন? দেখুন, আমি একটা চেয়ারে 22 বছর পরিচালক থাকি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সে চেয়ারটা আমার কাছে অনেক মধুর। আমি ক্রিকেটের জন্য কি করেছি কি করি নাই এটা কিছু আসে যায় না। যখন আপনি চেয়ার থেকে সরে যাবেন, তখন আপনি আমি তো বারবার একটা কথা বলছি যে 5ই আগস্ট দেখে আমাদের দেশে ফিরে আসা বা অনেক ক্রিয়া অর্গানাইজাররা মাঠে আসা, সেই স্বপ্নটা কিন্তু আমাদের ভেঙে গেছে তখনই যখন আমরা দেখি যে আমাদেরই কলিগ যারা 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট ক্রিকেট বোর্ড দখল করে, পোস্টারিং করে, এদের এগেনস্ট আন্দোলন করে ক্রিকেটকে বাঁচানোর জন্য নামলো, তারাই এখন তাদের সাথে। এখন আপনি বলেছেন আপনারা নেননি বলে তো তারা এখানে গেছে, আমরা নিনি বলে, তো এটা তো একটা অযৌক্তিক যৌক্তিকতা আসলো। 17 বছর তো আমরাও যুদ্ধ করেছি,
করিনি? আমরা কি এত কষ্টের মধ্যে, এত কিছুর মধ্যে 2 বছর সাসপেন্ড থেকে তারপরেও তো আমরা ক্রিকেট অঙ্গনে, আপনি একটু মিলিয়ে দেখবেন যে যারা আজকে আন্দোলন করছে তারা কাদেরকে নিয়ে করছে এবং তারা কতখানি বেনিফিট বা আনবেনিফিট ছিল ইন লাস্ট 15 to 17 ইয়ার্স। এমনও অর্গানাইজার এখনও আছে যারা 17 বছর মাঠে আসেনি, চলে গেছে মাঠ ছেড়ে। পট পরিবর্তনের মধ্যে কোনো একটা কিছুর আশায় তারা চলে আসছিল 5-6 তারিখে, পরে দেখলো যে আশা পূরণ হচ্ছে না, হবে না, এদের সাথে থাকলে পরেই আমার আশা পূরণ হবে। আমি একটু আনঅফিসিয়ালি কথাগুলি বলছি, বাট অফিসিয়ালি ধরে নিতে পারেন। তখনই তারা আমাদের বিপক্ষে চলে গেছে বা আমরা তাদের কাছ থেকে দূরে চলে আসছি। এখন যেভাবেই হোক নির্বাচন হয়েছে, আপনি মানেন আর না মানেন, আমরা 70-80 দিন বোর্ডে আসছি, আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আন্দোলনের অনেক রাস্তা আছে, আন্দোলন করবেন না কেন, করতে কোনো মানা নেই আমাদের, কিন্তু আমরা কাজ করছি কিনা, আমরা করাপ্টেড কিনা, আমরা ভালো কোনো কাজ করতে পারছি কিনা, এটা তো সুযোগ আমাদেরকে সময় তো আমাকে দিবেন না, দিবেন। কিন্তু এই জিনিসটা তারা মেনে নিতে রাজি। ইন্টারেস্টিং স্টোরি আপনাকে শুধু একটু বলি। লাস্ট 15 বছর 17 বছর যে বোর্ড ছিল, করাপশন নিয়ে আমরা অনেক কথা বলছি, আপনিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বলে আমরা সময় নিচ্ছি, আগাচ্ছি। আরও মজার কাহিনী আপনাকে শুধু বলে দিই, তদন্ত আরও হচ্ছে কিন্তু লাস্ট 6 মাস 7 মাসের বোর্ডে। মানে ফারুক আহমেদের সময় থেকে, ফারুক আহমেদ চলে যাওয়ার পর থেকে আমরা আসা পর্যন্ত এই সময় কারা কি করেছে এটাও আসছে। আমরা চেষ্টা করছি, একটু সময় দিতে হবে, সব কিছু তো হুটহাট করা সম্ভব না, সময় হবে। মানে আপনার কথার মধ্যে কি এই সময় আরো বেশি কারাপশন হয়েছে? 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি, অ্যাজ এ বোর্ড পরিচালক। মানে নাজমুল হাসান পাপনের বোর্ডে যা হয়েছে তার থেকে 15 বছরে যা হয়েছে, হয়তো সমান করাপশনটা না হলেও কাছাকাছি করাপশন কিন্তু গত 5 মাসে হয়ে গেছে। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি এবং এটা আমরা প্রুভ আপনাদেরকে আস্তে আস্তে দেব। সময় হয়ে গেছে, তদন্ত চলছে, অডিট বসে গেছে, একটু সময় নেন, দেখেন কারা এটা লিড। এখন যেহেতু তখনই কিন্তু আপনি আমার কাছে খারাপ হয়ে যাবেন। মানে এই যে কারাপশনগুলো হয়েছে, তখন তো আমরা জানি কয়েকজন মাত্র বোর্ড পরিচালকই নাকি যারা বিভিন্ন জায়গায় থাকেন বোর্ডের, আমরা শুধু জানি। বোর্ড পরিচালককে আমি একা দোষ দিব না, কারণ প্রমাণ সহ আপনাকে যখন আমি না দিতে পারবো তাহলে তো এটা তাদের বিরুদ্ধে একটা অন্যায় কথা বলা। শুধু বোর্ড পরিচালক না, সাথে তারা যারাই ছিল তারাই। সিম্পল উদাহরণ, আমি বেশি দূর যাওয়ার দরকার নেই, ছোট্ট একটা উদাহরণ। অফিসিয়ালি এসেছি, ইনকোয়ারি কমিটি বসে গেছে, রেজাল্ট চলে আসবে খুব তাড়াতাড়ি। আপনি দেখেন উইকেটের কোনো লক্ষণই নেই, মাটির কথা বলবো মাটি। আপনি বিশ্বাস করবেন না, 2 বছর আগে যে কোম্পানি ব্যান্ড হয়ে গেছে সে ওয়াকিটকিও বিক্রি হয়েছে আনবিলিভেবল প্রাইসে। এরকম অনেক, জাস্ট আমি একটু আনঅফিসিয়ালি বলছি, আমি সরি টু সে, এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, এটা আমাদের ইনকোয়ারিতে চলে আসতেছে একটা একটা করে। আপনি সিকিউরিটি কমিটিতে আপনারা কী করেছেন, লজিস্টিক আপনারা কী করেছেন, একটু সময় দিতে হবে আমাদেরকে। আপনারা ঢালাওভাবে আমাদেরকে অবৈধ অনেক কিছু বলছেন, আমরা প্রতিবাদটা করার স্টাইলটা একটু ডিফারেন্ট নিচ্ছে। আমাদের 24 তারিখ বোর্ড মিটিং, দোয়া করবেন সবার কাছে, ইনশাল্লাহ অনেকের মুখ খুব তাড়াতাড়ি উন্মোচন হয়ে যাবে। আর মানে আপনি যে খবর দিলেন সেটা তো অনেক বড় কিছু, যে গত 6 মাসে যে দুর্নীতি হয়েছে সেটা নাজমুল হাসান পাপনের আর্থিক দুর্নীতির জায়গাটা। কারণ হয়তো বা আমি বোর্ডে না ঢুকলে বা আমাদের যারা পরিচালক বোর্ডে না ঢুকলে অনেকেরই ধারণার বাইরে ছিল, যে আমি আপনাকে মেনশন করেই বলছি যে অমিত এই কাজটা করতে পারে। ইট ইজ আনবিলিভেবল, কিন্তু আমরা ডকুমেন্টে দেখছি, কাগজে দেখছি, হিসাবে দেখছি। তো আমরা একটু সময় নিচ্ছি, বিকজ একজন মানুষকে ঢালাওভাবে অন্যায় কোনো কিছু দোষ দেওয়ার আগে ডকুমেন্টস, এভিডেন্স সব কিছুই আমরা এমনভাবে কমিটি করছি, চেষ্টা করছেন মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমরা পরিচালকরা, যে আমরা সম্পূর্ণভাবে বোর্ড ডাইরেক্টরদেরকে এর মধ্যে ইনভলভ করছেন, আমরা বাইরের থেকে সিআইডিকে ইনভলভ করছি, আমরা বাইরের থেকে ল ডিপার্টমেন্টকে ইনভলভ করছি, আইটি সেক্টরকে ইনভলভ করছি। এভাবে এক একটা কমিটি হচ্ছে। 24 তারিখ পরশুদিন বোর্ড মিটিং, এগুলো অনেকগুলি পাস হয়ে যাবে এবং ইনকোয়ারি ইনশাল্লাহ। যদি অনেকে বলছে আছে তো আর 2 মাস, দেখে নেব। আপনি অনেক সংখ্যার কথা বলে, নিশ্চয়ই আমরা সেখানে অনেক সম্ভাবনাও দেখতে পাবো একই সঙ্গে। তাসনিম, লাস্ট একদম শেষে এসেছি, বোর্ডের সাথে আপনার খুব দ্রুত মিটিং আছে, আমরা জানি বোর্ড মিটিং আপনার কথা বলবে, কি চান ক্রিকেট বোর্ডের কাছ থেকে? এখন এটা তো আসলে হুট করে বলে, যেমন একটু সময় নিয়ে আর কি, এখন সময় নিয়ে একটু ভাবে দেখি যে আসলে
যেটা আমার গ্যাপ হয়ে গেছে, যে আসলে এটা তো ফিরে পাওয়ার তো সম্ভব না আর কি। তো আমি চাইবো আর কি, যেটা মানে আমার নিজের জন্য হোক বা আমার ফ্যামিলির জন্য হোক, যেটা যেন একটা ভালো কিছু হয় আর কি। ভালো কিছু হয়। দীপন ভাই, আমরা একদম লাস্ট, তাসনিমের পাশে নিশ্চয়ই আপনি থাকবেন বলেছেন, একই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে আপনি কথা দিতে পারবেন কি ক্রিকেটারদেরকে, যদি মানে আদনান, দীপন যদি বোর্ডে থাকেন তাদের ব্যবস্থা আপনি করে যাবেন? দেখুন, আমি একদম শর্টকাটে থাকবেন ছেড়ে দিই, ঢাকা লিগ কি হবে সেটা সময় বলে দিবে, চেষ্টা আমরা করে যাচ্ছি, এটুকুন আমি গ্যারান্টি দিতে পারি। সজীব যে কথাটা বলছিল যে আমরা মাত্র 11টা ম্যাচ খেলি, ইনশাল্লাহ আমরা যদি বোর্ডে থাকি এবং বোর্ড আমরা রান করতে পারি, ওদের জীবনের অনেক খেলা বাড়বে, অনেকভাবে ফাইন্যান্সিয়ালভাবে তারা স্ট্রং হবে, এটা গ্যারান্টেড। আইসিসিডির মেম্বার, চেয়ারম্যান হিসাবে আমি আপনাকে বলবো। অসংখ্য ধন্যবাদ দীপন ভাই, অসংখ্য ধন্যবাদ তাসনিম। দেখা হবে, কথা হবে, নিশ্চয়ই আপনাদের ভালো হোক সেটা নিশ্চয়ই আমরা চাই। দর্শক, আমরা ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলছিলাম, ক্রিকেট বোর্ডের যে অনিশ্চয়তা, যে দোলাচল চলছে সেটা নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই সামনে এই কঠিন সময়টা কেটে যাবে, ক্রিকেট তার পথে ফেরুক, ট্র্যাকে ফেরুক, ক্রিকেটটা মাঠে থাক। ভালো থাকবেন।